সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব প্রমাণ করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামে দ্বিতীয় ধরলা সেতুর উদ্বোধন। ঈদ যাত্রায় 12 জুনের ট্রেনের আগাম টিকিট পেতে রেল স্টেশনে দীর্ঘ লাইন। অনলাইনে টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগ। মাদক ব্যবসায়ীর তালিকায় উদ্দেশ্যমূলকভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ ব্যক্তির নাম। অভিযোগ ভুক্তভোগীদের। সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, যাচাই বাছাই করছে পুলিশ। বছর বছর বাজেটের আকার বাড়লেও স্থানীয় সরকার খাতে অপর্যাপ্তই থাকছে উন্নয়ন বরাদ্দ। সৃষ্টি হচ্ছে প্রান্তিক জনজীবনে বৈষম্য। এবং যশোরে গণধর্ষণ চেষ্টা রুখে দেওয়ার সময় বখাটের হামলায় গুরুতর আহত নির্যাতিতা ও তার স্বজনরা। অভিযুক্ত সবাই পলাতক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব, তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। তিনি বলেন, অবহেলিত অঞ্চলের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। সকালে রাজধানীর গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামে দ্বিতীয় ধরলা সেতু সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার বিভাগের আওতায় ফুলবাড়ী উপজেলায় সেতুটি নির্মাণ করেছে এলজিইডি। এছাড়া বিআইডব্লিউটিএ এর 4টি ইনল্যান্ড কন্টেইনারবাহী জাহাজ এবং 4টি ড্রেজারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালু করা হয় মুন্সিগঞ্জ গজারিয়া ফেরি সার্ভিসও। প্রতিটি উপজেলায় যেখানে যেখানে সরকারি স্কুল বা কলেজ নাই, সেখানে সরকারি স্কুল বা কলেজ আমরা করে দিয়েছি। প্রত্যেকটা অঞ্চলের মানুষের জীবন জীবিকার যাতে সুযোগ হয় সেটা আমরা করে দিয়েছি। কৃষকরা যে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেটাও কিন্তু ওই কুড়িগ্রাম থেকে আমরা শুরু করে দিয়েছিলাম। কাজে আমরা প্রত্যেকটা কাজে এই সমস্ত অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলগুলির উপরই আমরা গুরুত্ব দিয়ে সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি আলু থেকে শুরু করে সব কিছুই যাতে ব্যাপকভাবে উৎপাদন হতে পারে তার ব্যবস্থা যেমন করে দিচ্ছি, আবার আমাদের নদীগুলি ড্রেজিংয়েরও ব্যবস্থা নিয়েছি। আপনারা শুনলে খুশি হবেন, ধরলা নদী, ব্রহ্মপুত্র নদ থেকে শুরু করে এই প্রত্যেকটা নদী এবং নদ এবং তিস্তা নদী সব যেন ড্রেজিং করে এখানকার নাব্যতা বৃদ্ধি পায় এবং বর্ষাকালে যেন পানি আরও বেশি ধারণ করে রাখতে পারে, বন্যায় যেন এলাকা ক্ষতিগ্রস্ত না হয় তারও পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা এভাবে সারা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। সরকারের ধারাবাহিকতা থাকলে আর আন্তরিকতা থাকলে একটা দেশকে উন্নত সমৃদ্ধ করা যেতে পারে, আমরা তা কিন্তু প্রমাণ করেছি। ঈদ যাত্রায় 12 জুনের আগাম টিকিট নিতে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন হাজার হাজার টিকিট প্রত্যাশী। কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। তবে বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যে প্রথম শ্রেণীর টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। শতব্যস্ততা, ক্লান্তিকতা উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষিত ঈদ যাত্রার টিকিটের অপেক্ষায় হাজার হাজার মানুষ। সকাল 8টায় কমলাপুর রেল স্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হলেও অনেকে একদিন আগে থেকেই আসেন টিকিট সংগ্রহ করতে। তাই তো কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন বয়সীরা। সেহরি খাই 3:30টার দিকে চলে আসছি, এখন সোনার হরিণ পাইলাম হাতে, কারণ এটা পাওয়া খুব কঠিন কাজ। শোভন চেয়ার পেয়েও আমরা অনেক আশাবাদী যে আমরা গ্রামে গিয়ে পরিবারের সাথে করব। তবে বিক্রি শুরু হতে না হতেই কেবিন ও এসি সহ প্রথম শ্রেণীর টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন অনেকে। নন এসিতে টিকিটগুলো এখনো পাচ্ছি, হরদম র্যান্ডমলি এখনো টিকিট আছে, সিট খালি আছে, সবগুলো খালি আছে। তো এসি টিকিটগুলো গেল কোথায়? 10 মিনিটের মধ্যে সবগুলো এসি টিকিট শেষ। 8 জনকে টিকিট দেওয়া হয়েছে মাত্র এসি, আর তারা বলতেছে এসি কোনো টিকিট নাই। প্রগতি দিতে পারে নাই, তারপরে বললাম চেয়ার দিতে পারে নাই, সুমন দিয়ে ধরা দিচ্ছে হাতের টিকিট। আমরা যা চাই তা দিতে পারতেছে না, বলে সিট নাই, সিট খালি নাই। সকাল 8টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি চলবে বিকাল 5টা পর্যন্ত। আজ দেয়া হচ্ছে আগামী 12 জুনের অগ্রিম টিকিট। সোমবার 13 জুন, মঙ্গলবার 14 জুন ও সবশেষ 15 জুনের টিকিট দেয়া হবে বুধবার। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি।
আপনি জানেন যে আজ তৃতীয় দিনের মতো ঈদকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। অন্যান্য দিনের মতো আজও কিন্তু সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হয়েছে, আর এখন 12টা বেজে আরো কিছু সময় পার হয়েছে, অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। কিন্তু এখনো কিন্তু কমলাপুর রেল স্টেশন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। যদিও সকালে যে পরিমাণ টিকিট প্রত্যাশীর সংখ্যা ছিল তার থেকে এখন কিছুটা কম, তারপরও কিন্তু এখনো বলা যেতে পারে অসংখ্য লোক এখনো অবস্থান করছেন এই টিকিট কাউন্টারে, তারা তাদের কাঙ্ক্ষিত দিনের টিকিট কেনার জন্য। আর এখান থেকে মূলত আজ অন্যান্য দিনের মতোই 26টি কাউন্টার মূলত সার্বক্ষণিকভাবে টিকিট বিক্রি করা হচ্ছে, এবং একই সঙ্গে নারীদের জন্য মূলত 2টি বিশেষ কাউন্টার রয়েছে। আর আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি, টিকিট যখন বিক্রি শুরু হয় অর্থাৎ সকাল 8টার দিকে যখন একযোগে সবগুলো কাউন্টার খুলে দেওয়া হয়, তখন কিন্তু মানুষের মনে আমরা অনেক উচ্ছ্বাস দেখতে পেয়েছি। অর্থাৎ বলা যেতে পারে এখন থেকে মানুষ কিন্তু ঈদের ক্ষণগণনা শুরু করেছেন। যারা টিকিট হাতে পেয়েছেন তারা কিন্তু যথেষ্ট হাসি মনে, খুশি মনে কিন্তু বাড়ি ফিরে গিয়েছেন, অর্থাৎ তারা এখন অপেক্ষা করছেন ঈদের দিনের জন্য। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বিশেষ কিছু আমরা অভিযোগও পেয়েছি। এর মধ্যে অন্যতম অভিযোগটি হচ্ছে টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাকি এসি টিকিট শেষ হয়ে গিয়েছে, এবং এটার কিন্তু সত্যতা আমরা পেয়েছি। আমাদের এখানকার ম্যানেজার যে রয়েছেন শীতাংশু চট্টোপাধ্যায়, তিনিও আমাদেরকে বলেছেন যে বিশেষ যে ট্রেনগুলো রয়েছে সব ট্রেনগুলো কিন্তু এলাকা ভিত্তিক অর্থাৎ স্টেশন ভিত্তিক তারা মূলত টিকিটগুলো ছেড়ে থাকেন, অর্থাৎ এই জন্য প্রত্যেকেই যে তার নিজ নিজ এলাকার টিকিটটি পাবেন বিষয়টি কিন্তু তেমন নয়। তিনি বলেছেন যে কেউ যদি টিকিট কিনতে ব্যর্থ হয় এসি টিকিট, সেক্ষেত্রে কিন্তু তার আশপাশের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের টিকিটগুলো কিনতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন যে অন্যান্য সময় যে যাত্রী বহন করা হয় তার থেকে কিন্তু এবার ঈদকে কেন্দ্র করে প্রায় 3 লাখ যাত্রী বহন করা হবে প্রতিদিন। আর একই সঙ্গে হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল থেকে 4,500 অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ তিনি বলছেন যে টিকিট নিয়ে মানুষের যদি এখনো হতাশা থেকে থাকে সেই হতাশা কেটে যাবে আগামীকালকে যখন 4,500 টিকিট বিক্রি বাড়বে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেদিন আগামীকালকে 13 এবং তারপরের দিন 14 এবং তারপরের দিন 15 জুনের টিকিট বিক্রি হবে, এবং এই টিকিটগুলোর প্রতি কিন্তু মানুষের চাহিদা একটু বেশি থাকবে। সেদিন এই ছিল আমার হাতে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সবশেষ খবর। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রায় আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশিদ বাপ্পি। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে তৃতীয় দিনের মতো 4টি প্রধান রুটের 11টি ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে 12 জুনের টিকিট। এর মধ্যে ঢাকাগামী 6টি, সিলেটগামী 2টি, চাঁদপুরগামী 2টি ও ময়মনসিংহগামী 1টি ট্রেনের 8,000 টিকিট বিক্রি হচ্ছে। সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হলেও কাঙ্ক্ষিত টিকিট পেতে সেহরির আগ থেকেই স্টেশনে ভিড় করেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে খুশি তারা। টিকিটের কালোবাজারি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি 57টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। আমি রাতে 3টা বাজে আসছি, আজ সিরিয়াল ধরছি, এখন টিকিট পাইছি। ভোর থেকে এখানে আছি, তারপরে এখন অবশেষে যে মানে পেলাম টিকিটটা, এটাই সব মানে কষ্ট আমার সার্থক হয়ে গেল। টিকিট পাইছি, এখন ভালো লাগতেছে। বাড়িতে সবার সাথে ঈদ করবো, এই জন্য খুশি। আজকের মোট 7,740টি টিকিট কাউন্টারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তার মধ্যে কাউন্টারে উন্মুক্ত হয়েছে 5,774টি। কালোবাজারি প্রতিরোধে আমরা অলরেডি 3টা মামলা নিয়েছি, সেখানে এ পর্যন্ত 6 জন কালোবাজারি চালান করা হয়েছে। আশা করি এই মুহূর্তে কোনো ধরনের কালোবাজারি নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা কাউন্টার থেকে না পেলেও নানা কোটার অজুহাতে 35 থেকে 40% টিকিট পেয়ে যাচ্ছেন অন্যান্য সুবিধাভোগীরা। বিশেষ করে 25% অনলাইনের পাশাপাশি এখনও ঈদের টিকিটের ক্ষেত্রে রয়ে গেছে 5% ভিআইপি এবং 5% রেলওয়ে স্টাফ কোটা। অনলাইনের টিকিটেই সবচেয়ে বেশি কালোবাজারি হয় বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে হাজার হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে স্টেশনের টিকিট কাউন্টারে। তবে এত দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট পাবে কিনা তা নিশ্চয়তা নেই। পর্যাপ্ত বগি না থাকায় টিকিটের সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যে আবার নানা কোটা, আর ঈদের সময় এই কোটা সবচেয়ে বেশি কার্যকর করা হয়। কর্মকর্তা কর্মচারীদের জন্য 5% এবং ভিআইপিদের জন্য মোট 5%, আর বাকি 25% অনলাইনে দেওয়া হয়। অবশিষ্ট 65% টিকিট আমাদের কাউন্টারে উন্মুক্ত করা হয়। অনলাইনে ছাড়ার সাথে সাথেই যারা ইন্টারনেট ইউজ করতে বা মোবাইল ইউজ করতে খুব বেশি স্মার্ট, তারা এটা তাড়াতাড়ি ডাউনলোড করে নিয়ে যায়। যারা টিকিট স্মাগলিংয়ের সাথে জড়িত আছে তারা এটা নিতে পারে, কিন্তু এটা আমাদের ধরার কোনো কৌশল এখন নাই।
ঈদযাত্রার অগ্রিম টিকিট হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা 6টি, চট্টগ্রাম থেকে সিলেট 2টি, চাঁদপুর 2টি এবং ময়মনসিংহগামী একটি ট্রেনের জন্য টিকিট বরাদ্দ রয়েছে 6,937টি, কিন্তু কাউন্টারের টিকিট বিক্রি করা হচ্ছে 4,971টি। বাকি 2,000 টিকিট চলে গেছে নানা কোটায়। কোটা এবং অনলাইনের টিকিট বিক্রি নিয়ে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। বিশেষ করে ঈদের অগ্রিম টিকিট কেনার জন্য যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যায় না, কিন্তু ওইখানে দেখা যায় যে আপনার বাইরে টিকিট বিক্রি করতেছে। কালোবাজারি বা যারা মেইনলি ওরা দেখা যায় যে আপনি অনলাইনে ঢুকতেও পারবেন না, টিকিট ছাড়ার সাথে সাথে বুকিং দিতে থাকে। এই অবস্থায় চিহ্নিত কিছু সাইট পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। সে সাথে রেল পুলিশ স্টেশনের আশপাশের দোকানগুলোতে নজরদারি বাড়িয়েছে। তারা কোনো আইডি দিল কিনা বা কোনো রকম কোনো অ্যাট্রাকশন করলো কিনা মানুষকে যে টিকিট পাওয়া যায়, সেগুলোকে আমরা মনিটর করি। ওরকম কিছু হলে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। আগামী 10 জুন থেকে শুরু হবে ঈদের বাড়ি যাওয়া। গত 1 জুন থেকে শুরু হয়েছে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে 6 জুন পর্যন্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, নিমতলী ট্র্যাজেডির 8 বছরেও দাহ্য কেমিক্যাল কারখানার হাত থেকে মুক্তি মেলেনি পুরান ঢাকার বাসিন্দাদের, আবারও দুর্ঘটনার আশঙ্কা। মাদক ব্যবসায়ীর তালিকায় উদ্দেশ্যমূলকভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ ব্যক্তির নাম, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সচেতন হওয়া উচিত। পুলিশের দাবি, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে মাথায় রেখেই কাজ করছে তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল মাস থেকে দেশ জুড়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 10,000-এর বেশি মানুষ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে কয়েক হাজার মাদক সেবী ও ব্যবসায়ীকে। বন্দুকযুদ্ধে মারা গেছেন 131 জন। আর এই অভিযান চালাতে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সংশ্লিষ্টরা বলছেন, অনেক সময় তালিকায় থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নামও প্রকাশ হয়ে পড়ছে, চলে আসছে গণমাধ্যমে। আর এই ক্ষেত্রে সামাজিকভাবে হেয় হচ্ছেন তারা। এছাড়া পূর্ব শত্রুতা থেকে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দেওয়া হয় বলে মনে করেন তারা। এক শ্রেণীর লোক আছে যারা ওই সমাজে কখনোই ভালো কাজ করে না, তারা কিছু কিছু পূর্ব শত্রুতা উদ্ধারের জন্য কিছু কিছু নাম তারা দিয়ে দেয়। আমি বলবো গোয়েন্দা সংস্থাদেরকে তাদের নিরপেক্ষ তদন্ত করে প্রচার করতে এবং তাদেরকে অ্যারেস্ট করতে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আদালতের মাধ্যমে অপরাধী প্রমাণের আগে কারো নাম জনসম্মুখে চলে আসা অবশ্যই বিব্রতকর। একটি লোককে যদি আপনি একবার স্টিগমেটাইজ করে দেন, তাকে যদি কলুষিত করে দেন, কলঙ্কিত করে দেন, সে আর সমাজে থাকতে পারে না। এবং দেখা গেছে অনেক নিরপরাধ লোক শুধুমাত্র এই ক্রাইম ব্র্যান্ডিং এর জন্য, সে হয়তো ক্রিমিনাল ছিল না, সে ক্রিমিনাল হয়ে গেছে। সুতরাং ব্র্যান্ডিং খুব সাংঘাতিক জিনিস। তবে পুলিশের দাবি, নিরপরাধ কাউকে নয়, শুধুমাত্র প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনছেন তারা। এটি আসলে ঢালাও অভিযোগ করলে হবে না। যদি কেউ এটির সাথে জড়িত থাকে, সেটা যদি আমাদের কাছে সেই তথ্য প্রমাণ কেউ উপস্থাপন করে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের স্বার্থে কারো নাম আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় দেয়া হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে বলে দাবি পুলিশের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ ও শরীয়তপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। এদিকে নোয়াখালীতে একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 1 জন মারা গেছেন, দগ্ধ হয়েছেন আরও 3 জন। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের দাঁতপুর কলেজের সামনে রংপুরগামী 3 বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত হন আরও 5 জন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। খাদে পড়ার সঙ্গে সঙ্গে আমরা আসছি, এসে গাড়ির টিন ছিল, টিনগুলো উদ্ধার করে 6 জন লোককে উদ্ধার করে তাদের হাসপাতালে 3 জন লোক এখানে মৃত্যু পাইছে। নোয়াখালীর কালীতারা এলাকায় লক্ষ্মীপুরের রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় দগ্ধ হন চালক সহ আরও 3 জন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 3 জন রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার নাম হচ্ছে রাকিব, 22 বছর। রাকিবের প্রায় শরীরের 73% বার্ন।
শরীয়তপুরের সদর উপজেলার আটং এলাকায় সাতক্ষীরাগামী একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপর থাকা 3 শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত 7 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ব্রিজে উঠতে যায় মনে করেন যে সেখানে রাস্তার সাইডে নরম জায়গায় চাকাটা মনে নামাই দিয়েছিল, দেওয়ার পরে ওই গাড়ি হলো পড়ে গেছে, ওখানে 3 জন মারা গেছে আর 4-5 জন হাসপাতালে ভর্তি। হতাহত শ্রমিকদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকশিয়া গ্রামে। তারা ধান কাটতে শরীয়তপুরে এসেছিলেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। যশোরে গণধর্ষণ ঠেকাতে গিয়ে বখাটের হাতে জখম হয়েছেন নির্যাতিতার মা, ভাই ও বোন। আহতদের মধ্যে নির্যাতিতা ও ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তার সাথে কথাবার্তা বলি না আমি, সে আমার এই ক্ষতিটা কেন করলেন, বিচার আপনারা করে দেন। এভাবেই নিজের উপর নির্যাতনের বিচারের আকুতি জানাচ্ছিল অসহায় মেয়েটি। স্বজনদের অভিযোগ, শনিবার রাত 10টার দিকে নিজ বাড়ির উঠান থেকে একই এলাকার 5-6 জন বখাটে তাকে পাশের বাগানে তুলে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকার শুনে মা, বোন, ভাই ছুটে এসে বাধা দিলে তাদের বেধড়ক পিটিয়ে জখম করে বখাটেরা। এক পর্যায়ে লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা ও তার ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। যেটি রেপ করেছে তার নাম হলো শাইনুর। শুকুর মেরেছে, মুসলিম মেরেছে, মমিন মেরেছে। আর ওই শাইনুর মনে করেন হুদ্দুম ফুদ্দুম রড দিয়ে শাইনুর আর শুকুর হুদ্দুম ফুদ্দুম পিঠে থুয়ে গেছে। কোনো ভাইয়ের সামনে কোনো বোনের যদি এরকম হয়, কেউ সহ্য করে দেখতে পারে? আমি উপযোগ্য বিচার চাই। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ভাই বোন আসছে আর কি 2 জন। একজন নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, ইএনটিতে ভর্তি করাই দিছি। আর একজন হচ্ছে ফিমেল আছে, গাইনি ওয়ার্ডে ভর্তি করাই দিছি। পরীক্ষা নিরীক্ষার পরে আসলে আমাদের ইনডোরের যে ডাক্তার সাহেবরা আছেন ওনারা আসলে জানা যাবে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। থানার মোবাইল গাড়ি পাঠাই। ঘটনাস্থলে যাওয়ার পরে 2 ধরনের বক্তব্য পাওয়া গেছে। ভিকটিম হাসপাতালে ভর্তি হয়ে সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে, পরবর্তী অভিযোগ প্রাপ্তান্ত আইনগত ব্যবস্থা নিব। এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। সময় সংবাদ, যশোর। সময় সংবাদে আরও থাকছে। দেরাদুনের প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এবার অন্য প্রসঙ্গ। নিমতলী ট্র্যাজেডির 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু দাহ্য কেমিক্যাল ব্যবসায়ীদের হাত থেকে এখনও মুক্ত হয়নি পুরান ঢাকা। ব্যবসায়ীরা বলছেন, ঢাকার বাইরে আলাদা কেমিক্যাল জোন করার কথা থাকলেও আজও বাস্তবায়ন হয়নি। পরিবেশবিদরা বলছেন, ঝুঁকিমুক্ত জায়গায় এ ব্যবসা সরাতে না পারলে নিমতলীর চেয়েও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই বুড়িগঙ্গা নদীর ওপারে তাদের স্থানান্তর করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। সারি সারি প্লাস্টিকের ড্রাম আর দাহ্য রাসায়নিক পদার্থে ঠাসা এক একটি দোকান। পাশের দোকানে আবার বস্তা ভর্তি দাহ্য কেমিক্যাল, আর ঠিক উপরেই এলোমেলো ভাবে ঝুলছে অসংখ্য বৈদ্যুতিক তার। পুরান ঢাকার আরমানিটোলা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, চকবাজার সহ বেশিরভাগ এলাকার দোকানগুলোর দৃশ্য এমন। নিমতলী ট্র্যাজেডির পরও নিষেধাজ্ঞা অমান্য করে কয়েক হাজার দোকান ও গুদামে এভাবে প্রায় 200 ধরনের ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ কেমিক্যালের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই ব্যবসায়ীরা। তাদের দাবি, কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা জোন করে দেওয়ার কথা থাকলেও তা না দেয়ায় বাধ্য হয়ে তারা এখানেই রয়ে গেছেন। নিমতলী ট্র্যাজেডির পরে গভর্নমেন্ট আমাদেরকে যে একটি স্থান নির্বাচন করেছিলেন, আজ পর্যন্ত সেই জায়গাটি দিচ্ছে না, এবং যে পরিবেশ এই ব্যবসাটা করা উচিত সেই পরিবেশটা আমরা এখনো গড়ে তুলতে পারিনি। ক্যারিগো যে যদি দেয়, সেটা হলো আমাদের যে অতি দাহ্য যে কেমিক্যালগুলো আছে সেগুলোই আমরা ওইখানে শিফটিং করব। পুরো প্রক্রিয়াটাই একটা এরিয়ার মধ্যে থাকলে যেমন আমাদেরও ঝুঁকি কমবে এবং এলাকারও ঝুঁকি থাকবে না। ফায়ার সার্ভিস বলছে, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কেমিক্যাল ব্যবসা সবসময় অগ্নিকাণ্ডে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করে। যেটুকু অগ্নি নিরাপত্তা থাকার কথা সেটুকু নাই। শুধু রেডিয়েশনই করবে না, এরা যে স্মোক ফিউমই করবে, এগুলো ইনহেল করলে পরে মানুষ মারা যাবে। ঠিক 8 বছর আগে এই পুরান ঢাকার নিমতলীতে অনিরাপদ কেমিক্যাল গোডাউনের মাধ্যমে লাগা আগুনে প্রাণ দিতে হয়েছিল 124 জন নিরীহ মানুষকে। এরপর থেকে সরকারি পর্যায়ে বারবার কেমিক্যাল ব্যবসার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলা হলেও এখনো পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। পরিবেশবিদরা এর জন্য দুষছেন কর্তৃপক্ষের গাফিলতিকেই। কামরাঙ্গী চরে একটি যথাযথ শিল্পাঞ্চলে দাহ্য বস্তু অথবা বিপজ্জনক সমস্ত বস্তুর
গুদামজাতকরণ সুনির্দিষ্টকরণ করা হয়েছিল, কিন্তু সেটিও সমন্বিত কর্ম উদ্যোগ শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ার কারণে আমরা কামরাঙ্গীরচরে যেতে দেখি না। পুরনো ঢাকায় বিভিন্ন জায়গায় এমবেডেড টিকিং বমের মতো সেই গুদামজাতকরণ আবার শুরু হয়েছে এবং এর ফলে হয়তোবা আরেকবার নিমতলির অপেক্ষায় আমরা থাকছি। শিল্প মন্ত্রণালয় আমাদের বুড়িগঙ্গা নদীর ওই পারে একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করেছিল, বিল্ডিং করে তাদেরকে কক্ষ দেওয়া হবে। পুরান ঢাকায় এই মুহূর্তে প্রায় 25,000 কেমিক্যালের দোকান ও গুদাম রয়েছে, যার মধ্যে সিটি কর্পোরেশনের বৈধতা আছে মাত্র 2,500-এর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 21 দিন কর্মবিরতির পর কাজে যোগ দিয়েছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকেরা। সকালে খনি থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু করেন তারা। এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে খনিতে। এর আগে গত রাতে পার্বতীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী শ্রমিকদের দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন এবং খনিতে কাজ করার জন্য অনুরোধ জানান। গত 13 মে থেকে স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন পরিশোধ ও বোনাস সহ 13 দফা দাবিতে খনির 1041 জন শ্রমিক কর্মবিরতি শুরু করেন। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গরিলাবাড়ি এলাকায় সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে নামমাত্র বালির বস্তা ফেলায় ঝুঁকির মুখে পড়েছে সেতু। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে সেতু কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গরিলাবাড়ি এলাকার সেতু রক্ষা বাঁধে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 10 থেকে 12টি বসত বাড়ি সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। ভাঙন আতঙ্ক দেখা দেয় ঘরবাড়ি ও গাছপালা কেটে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন অনেকে। জানমাল রক্ষার পাশাপাশি রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম বঙ্গবন্ধু সেতু রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুই একটা বাড়ি ভাঙছে, তাদেরকে বলে যে বলছে তো বলছে সেটা দেখা যাবো। কয়েক বস্তা ফালাইছে, এতে আমার কোনো উপকার আছে না। এই দেখেন আমার বাড়ির সামনে কত জায়গা ভাঙছে, বাগান বাড়ি সব আমার ভেঙে গেছে, 2000 গাছ ভেঙে গেছে। হাজার হাজার মানুষ এখানে, তারা এই বিষয়ে সজাগ। 2 দিনের মধ্যে কাজ কমপ্লিট না হলে পরবর্তী কি হবে, এই জায়গায় কি আগুন জ্বলবে, আমি একজন হিসেবে বলতে পারবো না। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে তাৎক্ষণিক বালির বস্তা ফেলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সেতু বিভাগের এই কর্মকর্তা। সার্ভে টিম এবং আমরা সাইট পরিদর্শন করেছি এবং সার্ভে বোর্ড দিয়ে সার্ভেও করা হয়েছে। বালির বস্তা ফেলার ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের হেড অফিস থেকে আমরা জানিয়েছি এবং পরবর্তী বছরে আর কি স্থায়ী প্রতিরক্ষামূলক কাজেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকার সেতু রক্ষা বাঁধ সংলগ্ন 7টি গ্রামে প্রায় 20,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, টাঙ্গাইল। বিগত অর্থ বছরগুলোর বাজেটে স্থানীয় সরকারের জন্য বরাদ্দের আকার বাড়লেও খাতভিত্তিক বরাদ্দ ছিল বরাবরই উপেক্ষিত। এর মধ্যে প্রকৃত উন্নয়ন বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। ফলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন আর প্রান্তিক মানুষের জনজীবনে এখনো রয়ে গেছে বৈষম্য। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য দূরীকরণ আর উন্নয়নের ছোঁয়ায় সমতা আনার জন্য বাড়াতে হবে এ খাতের বরাদ্দের পরিমাণ। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। একসময় কুমিল্লার গোমতী নদীর দুধারের মানুষ দৈনন্দিন যাতায়াতে যে দুর্ভোগ পোহাতো, এখন তা পুরনো গল্প। প্রশস্ত পাকা রাস্তার সুবিধায় লেগেছে সমৃদ্ধির হাওয়া। গ্রামীণ অবকাঠামোতে এমন উন্নয়নের চিত্র যেমন রয়েছে, তেমনি আছে ভঙ্গুর পরিস্থিতিও। সড়কের খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তায় রীতিমতো নাকাল অনেক এলাকার জনজীবন। রেলগেট থেকে কড্ডা পর্যন্ত চলাফেরাই করা যায় না। প্রতি বছর যে বাজেটটা হয় আমাদের, তো সেই অনুযায়ী আমাদের রাস্তাঘাট আমরা ঠিক পাই না। দারিদ্র্য সীমার নিচে থাকা দেশের প্রত্যন্ত বেশ কিছু এলাকার মানুষের জীবনযাত্রায় ঘটেছে উন্নতি, বেড়েছে আয়ের পরিধি, কিন্তু তার বিপরীতেও রয়েছে বৈষম্যের গল্প। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন 2 থেকে 3 মৌসুমে ধান কাটা আর বাঁশ ছাঁটাইয়ের কাজ করে এখানকার খেটে খাওয়া মানুষ যে সামান্য পরিমাণ আয় করেন, তা দিয়েই চলতে হয় পুরো বছর। উন্নয়ন কিংবা বাজেটের ছোঁয়া কতটা লেগেছে এমন প্রান্তিক জনগোষ্ঠীতে?
আমরা তো বাজেট বুঝি না, কোনো কর্ম নাই এই এলাকার মধ্যে। যখন কাজ শেষ আমার তো কষ্ট শুরু হয়ে গেল। ধান কাটা শেষ বসিয়েছি, আর কি করি খান মেয়েটি। চলমান সংসদে বিগত 4টি বাজেটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে পর্যায়ক্রমে বেড়েছে বরাদ্দের পরিমাণ, কিন্তু খাতভিত্তিক বিবেচনায় তা ঘুরে ফিরে 7% কোটায়। এর মধ্যে চলতি অর্থ বছরে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রকৃত উন্নয়ন বরাদ্দ শতকরা 2 ভাগেরও নিচে। যারা পিছিয়ে আছে, যারা পিছিয়ে থেকেছে, যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তাদের দিকে বেশি নজর দিতে হবে, তা না হলে টেকসই উন্নয়ন হবে না। এই সমস্ত মানুষের কাছে পৌঁছতে গেলে স্থানীয় সরকার ছাড়া ভালো করে পৌঁছা সম্ভব নয়। আসছে বাজেটে দেশের হতদরিদ্র মানুষের হাহাকার কিংবা চাওয়া পাওয়ার হিসেবেও পৌঁছাবে জাতীয় সংসদ পর্যন্ত, এমন প্রত্যাশাই তাদের। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেলেও মানুষের মধ্যে এখনো রয়ে গেছে বৈষম্য। বিশ্লেষকরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের প্রক্রিয়ায় যুক্ত করতে পারলেই সম্ভব প্রকৃত সমৃদ্ধি। সেক্ষেত্রে সবচেয়ে বড় ভরসা স্থানীয় সরকার। তাই দারিদ্র্য আর বৈষম্য দূর করতে আরো গতিশীল করতে হবে স্থানীয় সরকারকেই। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় শপিং মলের পাশাপাশি রাজধানীতে জমে উঠেছে বিভিন্ন অস্থায়ী বস্ত্রমেলা। ভিন্ন ধর্মীয় ও কিছুটা কম দামে পোশাক থাকায় ক্রেতাদেরও বাড়তি আগ্রহ রয়েছে মেলাকে ঘিরে। ঐতিহ্যবাহী জামদানি ও তাঁত বস্ত্রের প্রচারণা ও বিক্রির জন্য এ ধরনের আয়োজন একটি বড় সুযোগ বলেই মনে করেন এতে অংশগ্রহণকারীরা। যে কোনো উৎসবকে সামনে রেখে বেড়ে যায় পোশাকের বেচা কেনা, আর ঈদের মতো উৎসবের আগে সেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে অস্থায়ী মেলার। ঐতিহ্যবাহী তাঁত ও জামদানি বস্ত্র নিয়ে রাজধানী আশকোনায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক জামদানি প্রদর্শনী ও রপ্তানি মেলার, যেখানে দেশীয় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে নিজেদের তৈরি বাহারি বিভিন্ন পোশাক নিয়ে। পাঞ্জাবি, শাড়ি, এখানে বিশেষ করে মিরপুরের দামি দামি শাড়ি আসছে, প্লাস আমরা চাঁদনীচক থেকে আসছি 3 পিস নিয়ে নিজস্ব তৈরি প্রোডাক্ট আমরা সুলভ মূল্যে বিক্রি করতেছি। এখনো মেলাটা ভালো করে জমজমাট চালু হয়নি, চলবে কিছুদিন পর থেকে জমজমাট চালু হবে আশা করছি। মূলত প্রস্তুতি হলো ঈদকে সামনে রেখে রমজান উপলক্ষে। প্রায় হারিয়ে যেতে বসা দেশীয় তাঁত বস্ত্রের একটি বড় সংগ্রহ রয়েছে এই মেলায়। তাই ঈদে নিজের জন্য পছন্দসই পোশাকের খোঁজে অনেক ক্রেতাই এসেছেন এই জামদানি প্রদর্শনীতে। রুচিসম্মত মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। 3 পিস, 4 পিস, লেহেঙ্গা, বাচ্চাদের ছোট জামা কাপড়। পরিবেশটা ভালো, পণ্যের কোয়ালিটিও ভালো এবং রিজনেবল প্রাইস। এখানে সব থেকে শাড়িগুলো বেশি পছন্দ। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক জামদানি প্রদর্শনী ও রপ্তানি মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী তাঁত ও জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে রাজশাহীতে প্রস্তুতি নিতে শুরু করেছেন রাজনৈতিক দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন সিটি নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন এমন প্রার্থীকে নগর পিতার দৌড়ে এগিয়ে রাখছেন। প্রতিশ্রুতি রক্ষা করে এমন পরীক্ষিত যোগ্য ব্যক্তির হাতে নগরীর দায়-দায়িত্ব তুলে দিতে চান ভোটাররা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। 30টি ওয়ার্ড নিয়ে গঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 30শে জুলাই। তাই আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। জনসংযোগ ও দলীয় কর্মকাণ্ড ছাড়াও তৃণমূলকে চাঙ্গা করা ওয়ার্ড, পাড়া, মহল্লা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে রাজনৈতিক দলগুলো। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়ে নগর জুড়ে পোস্টারও লাগিয়েছে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় আছে বিএনপি। লিফলেট, ব্যানার, ফেস্টুন, প্রচারণা এটি রূপ দিয়েছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় আমাদের নেতাকর্মীরা মহানগরের নির্দেশক্রমে তারা কাজ করে যাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই মাঠে আছি। যে কোনো নির্বাচন এবং আন্দোলনকে ফেস করার মতো ক্ষমতা আমাদের আছে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে আমাদের যে দিক নির্দেশনা দিবে আমরা মাঠে আছি, মাঠে থাকবো ভবিষ্যতেও। আসন্ন সিটি নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন এমন প্রার্থীকে এগিয়ে রাখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই রাজশাহী সিটিটাকে কিভাবে উন্নত নগরীতে পরিণত করা যায়, পাশাপাশি বেকার সমাজকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এই চ্যালেঞ্জ যে নিতে পারবে তার পক্ষে কিন্তু নগরপিতা হওয়া কিন্তু অনেক বেশি সহজ হবে। মৌলিক অধিকারগুলো রাজশাহীর মানুষকে যেন সে দিতে পারে, এই ধরনের প্রার্থী আমরা রাজশাহীর মানুষ খুঁজছি। তবে ভোটাররা বলছেন দলমতের ঊর্ধ্বে উঠে এবার যোগ্য প্রার্থীকে নগরপিতা নির্বাচিত করতে চান তারা। আমরা এমন একটা প্রার্থীকে ভোট দেবো যারা আমাদের সবসময় পাশে থাকবে। চাচ্ছি ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী যে রাষ্ট্রের জন্য উন্নতি করে। মার্কা দেখে না, আসলে
ভোট দিতে হবে আমাকে একটা যোগ্য একটা ব্যক্তিত্ব দেখে। নগরীর মোট ভোটার সংখ্যা 3,18,184। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দল হিসেবে ভালো খেলে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা টাইগারদের। দুই স্পিনার রশিদ ও মুজিবকে নিয়ে বেশি ভাবতে চান না দলপতি সাকিব আল হাসান। এদিকে প্রস্তুতি ম্যাচে জয় আর র্যাঙ্কিং থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব প্রমাণ করেছে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামে দ্বিতীয় ধরলা সেতুর উদ্বোধন। ঈদ যাত্রায় 12 জুনের ট্রেনের আগাম টিকিট পেতে রেল স্টেশনে দীর্ঘ লাইন। অনলাইনে টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগ। মাদক ব্যবসায়ীর তালিকায় উদ্দেশ্যমূলকভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে নিরীহ ব্যক্তির নাম, অভিযোগ ভুক্তভোগীদের। সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, যাচাই বাছাই করছে পুলিশ। বছর বছর বাজেটের আকার বাড়লেও স্থানীয় সরকার খাতে অপর্যাপ্তই থাকছে উন্নয়ন বরাদ্দ। সৃষ্টি হচ্ছে প্রান্তিক জনজীবনে বৈষম্য। এবং যশোরে গণধর্ষণ চেষ্টা রুখে দেওয়ার সময় বখাটের হামলায় গুরুতর আহত নির্যাতিতা ও তার স্বজনরা। অভিযুক্ত সবাই পলাতক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।